দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রাম মেডিকেলে চলতি মাসে নিউমোনিয়ায় ৩৮ শিশুর মৃত্যু। হাসপাতালে শয্যা সংখ্যার চেয়ে রোগী ভর্তি ৪ গুণ। খুবই খারাপ অবস্থায়, জটিল অবস্থায় আমাদের এখানে হাসপাতালে ভর্তি হয় এবং এগুলোকে সরাসরি আমরা আইসিইউতে দিয়ে দিই। বন্দর নগরীতে ভোক্তা অধিকারের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ। সিলিন্ডার গ্যাস বিক্রিতেও মিলেছে কারসাজির প্রমাণ। চাকরিচ্যুতির প্রতিশোধ নিতে বন্দরনগরীর এক ফিলিং স্টেশন থেকে ২৬ লাখ টাকা চুরি। সিসিটিভি ফুটেজ দেখে ওই কর্মীকে আটক করেছে পুলিশ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। চলতি মাসের ২৬ দিনে নিউমোনিয়ায় আক্রান্ত ৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। হামের পাশাপাশি তীব্র গরম শুরুর পর থেকে হঠাৎ নিউমোনিয়ার প্রকোপও আশঙ্কাজনক হারে বেড়েছে। হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যার চেয়ে নিউমোনিয়া আক্রান্ত রোগী ভর্তি আছে ৪ গুণ বেশি। হামের সাথে নিউমোনিয়া হলে তাদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলছেন চিকিৎসকরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের চিত্র এটি। পা ফেলার জায়গা নেই, একজনের শয্যায় ৩ থেকে ৪ জন রোগী। ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় কারো ঠাঁই হয়েছে বারান্দায়, মেঝেতে, কেউ বা ওয়ার্ডের বাইরে। সরকারি এই হাসপাতালের শিশুদের জন্য দুটি নির্ধারিত ওয়ার্ডে ১৫০ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ৪২০ জনেরও বেশি। কোনো সিট বাকি নেই, যেখানে একজন আছে। আমরা ওইখানে প্রথমে জায়গা দেখছিলাম, জায়গা পাওয়া যায় না, তাই বাইরে আসছি। ভিতরে জায়গা পাইনি, পাইছি এখানে পাইছিলাম, দুইজনের লগে পাইছি, একজন চলে গেছে। এখন আমরা সিট নাই, এক সিটে ২-৩ করে অসুস্থ শিশু। এক বেডে আমরা 2 থেকে 3 জন মানে দিয়ে দিয়েছে এক বেডে, যার কারণে আমরা সঠিক সার্ভিসটা পাচ্ছি না। তীব্র গরম শুরুর পর সবচেয়ে বেশি প্রকোপ বেড়েছে নিউমোনিয়ার। হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া বেশিরভাগ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত। গত ২৪ ঘন্টায় শুধু চট্টগ্রাম মেডিকেলে ৪০ জন ভর্তি হয়েছে, এর মধ্যে ৩৬ জনই নিউমোনিয়ায় আক্রান্ত। শ্বাসটাম যেন হামের দুপুর করে চুলাইতে ইন্ডাকশন মারে। আজকে কয়েকদিন শুধু টেস্ট আর পরীক্ষা করাতেছে, ব্লাড টার সবকিছু দেওয়া হয়েছে। এখন বলতেছে নাকি হার্টবিট কমে গেছে। প্রথম নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে, তারপর আবার হাম হয়েছে, এখন আবার নিউমোনিয়া। ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, এরপরে শিশু ডায়রিয়া একটার পর একটা আছেই। সবচেয়ে উদ্বেগের বিষয়, চলতি এপ্রিল মাসের ২৬ দিনে নিউমোনিয়ায় আক্রান্ত ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। হামের পাশাপাশি যারা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে তাদের অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলে জানান চিকিৎসকরা। আবহাওয়ার পরিবর্তন, তীব্র গরম, ধুলাবালি এবং ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণ বৃদ্ধির কারণেই আশঙ্কাজনক হারে নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। ছাত্র বা পরবর্তী চিকিৎসা লাইফে গত ২৬-২৭ বছর আমি একসাথে রোগী দেখিয়ে নিয়ে যাচ্ছি। এটা আমার একটা ব্যতিক্রমী ঘটনা। গবেষকরা পরবর্তীতে হয়তো আরও কোনো রিসার্চের মাধ্যমে বলতে পারবেন যে কেন এই আউটব্রেকটা হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্তদের বেশিরভাগই বাঁশখালী, চকরিয়া, কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়ার। তবে ফেনী ও নোয়াখালী থেকেও আসছেন অনেকে। সময় দেখা যাচ্ছে আমি অক্সিজেন দিচ্ছি, বাচ্চাগুলো কিন্তু অক্সিজেন নিতে পারতেছে না। এই সমস্ত কারণে, এই কমপ্লিকেশনের কারণে মারা যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে হঠাৎ করে নিয়ে আসে খুবই খারাপ অবস্থায়, মানে এগুলো না দেখলে ওই সময় বিশ্বাস করা যায় না। খুবই খারাপ অবস্থায়, জটিল অবস্থায় আমাদের এখানে হাসপাতালে ভর্তি হয় এবং এগুলোকে সরাসরি আমরা আইসিইউতে দিয়ে দিই। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই চট্টগ্রামে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন শিশু বিশেষজ্ঞ ও জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব ডাক্তার সুশান্ত বড়ুয়ার কাছে। ডাক্তার সুশান্ত বড়ুয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে আপনার কাছে। শুরুতে একটু জানতে চাই, চট্টগ্রাম অঞ্চলে হামের প্রাদুর্ভাব তো রয়েছেই, পাশাপাশি সেখানে হঠাৎ করে নিউমোনিয়াতেও শিশু মৃত্যু বৃদ্ধি পেয়েছে, এর কারণ আসলে কি? আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বেশ কিছুদিন যাবত আমাদের শিশুরা তো মিজলস বা হামে আক্রান্ত হচ্ছে এবং হামের একটা অন্যতম কমপ্লিকেশন বা জটিলতা হলো নিউমোনিয়া। তো অন্যবারের তুলনায় এইবারের হাম বা মিজলসটা একটু জটিল আকার ধারণ করবার কারণ এটাও আপনারা ইতিমধ্যে পত্রিকার মাধ্যমে বা আমরা সকলে জানি
যে বিগত কোভিড এর পরবর্তী থেকে আমাদের টিকা কার্যক্রম, ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো একটু দুর্বল হয়ে পড়েছিল বিভিন্ন কারণে, বৈশ্বিক কারণে, এবং তার সাথে যুক্ত হয়েছে গত প্রায় 2 বছর অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের পর থেকে আমাদের যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা ছিল, তো সেটা ছিল অনেক অনেক বেশি, অর্থাৎ যেভাবে জোরদার করার কথা ছিল সেভাবে তো জোরদার করেইনি, বরঞ্চ যে ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো ইন্টারিম গভর্নমেন্ট অনেকাংশেই আহ কার্যকর করে রেখেছিল, সেটা আমরা ইতিমধ্যে জেনেছি। ফলে আপনারা দেখবেন আমাদের শিশুরা যারা হামে আক্রান্ত হচ্ছে তারা আন্ডার 5 মেইনলি, তার মধ্যে বিশেষ করে দেখবেন যে প্রায় টোটলার বা আমরা 2 থেকে 3 বছরের শিশুগুলো কিন্তু বেশি হামে আক্রান্ত হচ্ছে, এবং তারা কিন্তু গত 2 বছরে হামের টিকা পায় নাই। এই যে হামের টিকা না পাওয়ার কারণে তারা হামে আক্রান্ত হচ্ছে এবং হাম থেকে নিউমোনিয়া হয়। তার সাথে যে ফ্যাক্টরটা আমাদের দেশীয় যে বা লোকাল বা স্থানীয় যে ফ্যাক্টরটা আছে, আমাদের সারা দেশে পুষ্টির যে সমস্যা আছে, অর্থাৎ যে সমস্ত শিশু পুষ্টিহীনতা আক্রান্ত, তারা যদি নিউমোনিয়াতে আক্রান্ত হয় তাদের কিন্তু জটিলতাটা একটু বাড়ে। ফলে এই পুষ্টিহীনতা আমাদের দেশের অন্যতম একটা সমস্যা। এই যে তাদের টিকা বিহীন আমাদের যারা শিশু গত 2 বছরে বড় হয়েছে এবং যারা পুষ্টিহীনতায় সাফার করছে, বিশেষ করে আপনারা দেখবেন যে একটু অর্থাৎ দারিদ্র পীড়িত এলাকা, অর্থাৎ আমরা যেটা আরবান এরিয়ার মধ্যে যারা স্লাম এরিয়া অথবা আমাদের যে সেখানে আসলে পুষ্টি ঘাটতিটা একটু বেশি হয়। আপনার কাছে একটু আসতে চাই যে নিউমোনিয়ায় 38 শিশুর মৃত্যুর পর অভিভাবকদের মধ্যে উদ্বেগ তো বেড়েইছে, এটি প্রতিরোধে বা সুরক্ষায় করণীয় কি কি? তার মধ্যে আপনি বলছিলেন যে পুষ্টি রক্ষা করার যে বিষয়টা, সেই সঙ্গে আর কি কি করণীয় আছে? মেইনটেইন করতে হবে। আমাদের পুষ্টির সমস্যা কর্মসূচি আছে সরকারের, সেটাকে আরো জোরদার করতে হবে। আমরা গত 2 বছর যাবত আমাদের ইন্টারিম গভর্নমেন্ট থেকে যেটা আলোচনা হচ্ছে, স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করার মধ্যে দিয়ে আমাদের টিকা কার্যক্রম অনবরত অর্থাৎ কন্টিনিউ বজায় রাখতে হবে, এবং সেই সাথে পুষ্টি এবং জনসংখ্যা সংক্রান্ত যে কর্মসূচি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার যে বন্ধ করে দিয়েছিল, বিশেষ করে উপদেষ্টা নূরজাহান নামক যিনি উপদেষ্টা ছিলেন, সেই সময় থেকে যে কর্মসূচিগুলো বন্ধ সেগুলোকে চালু করতে হবে। তার জন্য আমি বলবো আমাদের জিডিপি 5% বরাদ্দ করতে হবে স্বাস্থ্য খাতে, এর কোনো বিকল্প নেই। আমরা সবশেষে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, সরকারি হাসপাতালে এখন তো রোগীর অস্বাভাবিক চাপ রয়েছে, এক এক শয্যায় 3 থেকে 4 জন করেও থাকছে এবং মেঝেতে থাকছে, বারান্দাতে থাকছে রোগী। এই অবস্থায় সুচিকিৎসা নিশ্চিত করতে কি পরামর্শ রয়েছে আপনার? ভালো প্রসঙ্গে আপনি আমাকে উপস্থাপন করেছেন। আমি এই কথাই আসলে বলতে চাইছিলাম। আমি যে কিছুক্ষণ আগে এই টিকা কার্যক্রমের সাথে সাথে যে স্বাস্থ্য বাজেট জিডিপি 5% বরাদ্দ করবার যে দাবিটা জানিয়েছি, সেটাই যৌক্তিকভাবে আপনার এই প্রসঙ্গে ফুটে ওঠে। অর্থাৎ আমাদের হসপিটালগুলোর পরিসর বাড়াতে হবে, নতুন নতুন অর্থাৎ সিট বরাদ্দ, একটা রোগী যেন অন্তত একটা সিট পায়, তাকে যেন ফ্লোরে একটা আক্রান্ত, নিউমোনিয়া আক্রান্ত, হাম আক্রান্ত, পুষ্টিহীনতা আক্রান্ত একটা শিশু যেন কোনোভাবেই আনহাইজেনিক হসপিটাল ফ্লোরে যেন তাকে চিকিৎসা পেতে না হয়। এইটাকে যদি এই অবস্থার যদি উন্নয়ন ঘটাতে হয়, ওই যে স্বাস্থ্য খাতে আগামীতে যে আমাদের স্বাস্থ্য বাজেট হবে, ওখানে জিডিপির 5% বরাদ্দের কোনো বিকল্প নাই। এবং আপনারা ইতিমধ্যে জানেন আমাদের যিনি অর্থমন্ত্রী হয়েছেন চট্টগ্রামের যে জনাব আমির খসরু, তিনি কিন্তু গত বেশ কয়েক বছর যাবৎ বলে আসছেন, গত 2 বছর যাবৎ অন্তত একাধিকবার উচ্চারণ করেছেন, উই হ্যাভ টেকেন ডিসিশন যে আমরা যদি সরকারে যাই, জিডিপি 5% আমরা কিন্তু হেলথ সেক্টরে অ্যালোকেট করব, বরাদ্দ করব। সেটা যদি নিশ্চিত করা যায়, আমাদের এই স্বাস্থ্য খাতের দুর্নীতি যদি প্রতিরোধ করা যায়, অর্থাৎ দুর্নীতি যদি বন্ধ করা যায়, এই বাজেট যেন যথাযথভাবে বাস্তবায়িত হয়, তাহলে আমাদের এই হসপিটালগুলোতে অন্তত শিশুরা একটা সিট পাবে, একটা হাইজেনিক একটা ওয়ার্ড পাবে, একটা পরিবেশ পাবে। ডক্টর সুশান্ত বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ওষুধের ছড়াছড়ি চট্টগ্রামে, বেশিরভাগ ফার্মেসিতে বিক্রি হচ্ছে অবাধে। আজও চট্টগ্রামের হালি শহরে এক ফার্মেসিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাওয়া যায় বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ। তাৎক্ষণিক সব ধ্বংস করার পাশাপাশি বিক্রেতাকে জরিমানা করা হয়। একই অভিযানে
সিলিন্ডার গ্যাস বিক্রিতেও ধরা পড়ে কারসাজি। কিন্তু সেটাকে ভায়োলেট করে আপনি বিক্রি করছেন 2000 টাকা। মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন, অ্যান্টিবায়োটিক ওষুধ ও নিষিদ্ধ ফেয়ারনেস ক্রিম বিক্রি হচ্ছিল চট্টগ্রামের হালিশহর বাস স্ট্যান্ড লাগোয়া মিফতা মেডিকো নামে এই ফার্মেসিতে। জীবন রক্ষাকারী এসব ওষুধ সরল বিশ্বাসে ফার্মেসি থেকে কেনেন রোগীরা। বেশিরভাগ সময় মেয়াদ যাচাই করেন না। মেয়াদ উত্তীর্ণ ওষুধের ছড়াছড়ি দেখে বিস্মিত ক্রেতারা, তবে বিক্রেতার দাবি ভিন্ন। কোম্পানির পলিসি হচ্ছে যে আমরা এক্সপায়ার হলে কোম্পানিতে নির্দিষ্ট প্রতি সপ্তাহে বা প্রতি মাসে তো রেগুলার এক্সপায়ারি হয়, যেটা একটা রানিং বিজনেস। বাট ওনারা এক্সপায়ারিগুলো কালেক্ট করে বছরের একটা সময়ে গিয়ে, সেজন্য আমাদেরকে এক্সপায়ারিগুলো দোকানে রাখতে হয়। ওষুধ খাইলে তো মনে করেন মানুষের ক্ষতি না। যারা সচরাচর লেখাপড়ার যোগ্যতা কম, তারা অথবা সরল মনে বিশ্বাস মনে নিয়ে নিচ্ছে, এক্ষেত্রে অনেক সাইড এফেক্ট তাদের ক্ষেত্রে বর্তাতে পারে। ওষুধ তো বিক্রি করার কোনো মতো এটা গ্রহণযোগ্য না। এটা মানুষের একটা জীবন খেলা না। পাশের দোকানেই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বাড়তি দামে বিক্রি করা হচ্ছিল গ্যাস সিলিন্ডার, যা নিয়ে স্থানীয়রাও ক্ষুব্ধ। তবে ক্যামেরা দেখেই সটকে পড়েন বিক্রেতা। গ্যাস বিক্রি করছিলেন যাকে ভাই জরিমানা করা হলো, ওই ব্যক্তি আসলে কোথায় গেছেন ভাই? ওনাকে পাচ্ছি না আমরা, ভাই উনি বাসায় গেছে। সাধারণ মানুষের জন্য এটা ভোগান্তি না, এটা একটা আপনার বাড়তি দাম, আগের থেকে বাড়তি দামে কিনতেছে এটা সিলিন্ডার। দোকানদাররাই তো নিচ্ছে, আর আমি বাধ্য নিতে হচ্ছে, কিছু করার নাই। এটা এই এলাকাতে মনে হয় এই দোকান চালান নাই। এই এলাকাতে এত ফ্ল্যাট বাড়ি, ওরা বাধ্যই কিন্তু নিচ্ছে, দাম বাড়তেও নিচ্ছে। এই দুটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে কারসাজি। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ধ্বংসের পাশাপাশি জরিমানা করা হয় দুটি প্রতিষ্ঠানকেই। এলাকার মানুষ যদি আমাদেরকে এই বিষয়ে ইনফরমেশন দেয়, কোথাও বেশি দামে বিক্রি হচ্ছে কিনা বা মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করছে কিনা, ওষুধ বিক্রি করছে কিনা, আমরা আইনগত ব্যবস্থার দিকে যাব। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চাকরিচ্যুত করায় প্রতিশোধ নিতে ফিলিং স্টেশনে 26 লাখ টাকা চুরি করেছিলেন এক কর্মী। তবে শেষ রক্ষা হয়নি। ক্লোজ সার্কিট ক্যামেরা দেখে 24 ঘন্টার মধ্যে ধরা পড়েছেন। চট্টগ্রামের চান্দগাঁওয়ে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। বাসা থেকে উদ্ধার হয়েছে চুরি করা টাকা। ফিলিং স্টেশনের ভেতরে ঢুকে চাবি দিয়ে খুললেন আলমারি। এরপর ব্যাগে একে একে নগদ 26 লাখ টাকা ভরে বেরিয়ে গেলেন। ক্লোজ সার্কিট ক্যামেরায় সাবলীলভাবে টাকা চুরির দৃশ্য দেখে মনে হতে পারে দক্ষ চোরের কাজ এটি। তবে অবাক করা বিষয় হলো, এসব টাকা চুরি করা ব্যক্তি পেশাদার কোনো চোর নয়। ইউনুস রনি নামে এক সময়কার কর্মচারী ঘটিয়েছে এ ঘটনা। চাকরিচ্যুত করায় প্রতিশোধ নিতেই চুরির ছক আঁকেন। পরিকল্পনা অনুযায়ী শনিবার রাত 8টায় চাঁদগাঁও সিএনবি এলাকার কুইলস্টন সিএনজি ফিলিং স্টেশনে ঢুকে টাকা নিয়ে সটকে পড়েন। পুরনো স্টাফ সব জানে কোথায় সুইচ আছে, কোথায় সাপি থাকে, কোন দিকে ঢোকা যাবে, সুবিধা তো জানে। যেন আমি এখানে চাকরি করছি আমি জানি না, তো এরকম সেম আর কি। আমাদের এখানে অনেকদিন চাকরি করছে, এখানে এই কিছুদিন আগে এর চাকরি থেকে বহিষ্কার করছে। এরপরে এই কিছুদিন আগে আসছে, আমাদের কেসির সাথে কথা বলছে। চুরির পদ্ধতিটা দেখে মনে হচ্ছে যে খুবই পরিকল্পিতভাবে ঘটনাটা কীভাবে ঘটাইছে। সিস্টেমটা দেখেই মনে হচ্ছে যে কি এখানে লোকেই জানে সব কিছু, কোথায় কীভাবে করলে সহজভাবেও বের হয়ে যেতে পারে। ফুটেজ দেখে রনিকে শনাক্ত করে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। পুলিশের সহায়তায় রাতেই তাকে আটকও করা হয়। তবে টাকা আগেই লুকিয়ে রেখেছিল রনি। সকালে অভিযান চালিয়ে দক্ষিণ মোহরা থেকে উদ্ধার করা হয় চুরি করা টাকা। জঙ্গল থেকে টাকাগুলো উঠেছে, টাকাগুলো গনে দেখে 3 লাখ টাকার মতো শর্ট আছে আর কি। টাকা থেকে চুরি করে আনছে বা এখানে আনি ওনাকে হেনস্থ করছে আর কি, ওইখান থেকে টাকা উদ্ধার করছে, এতটুকু দেখছি। এখানে টাকা সে ফেলছে বা রাখছে, তখন এখান থেকে এসে টাকাগুলো উদ্ধার করছে। এবং আমাদের পক্ষ থেকে যতগুলো টাকা চুরি হয়েছিল সম্পূর্ণ টাকা পাওয়া যায়নি, তার চাইতে কিছু টাকা কম আছে। এই ঘটনায় থানায় মামলা করেছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। তাকে আমরা সাসপেক্ট করছিলাম, তাকে আমরা বেসিক্যালি টার্গেট করে আমরা আগাইছি। এরপরে এক পর্যায়ে তাকে অ্যারেস্ট করি। রাতে অ্যারেস্ট করার পরে তার কাছ থেকে আমরা এই পর্যন্ত 23,73,510 টাকা উদ্ধার করতে পারছি। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাঙামাটিতে শুরু হয়েছে খাল পুনঃখনন কার্যক্রম। সকালে আনুষ্ঠানিকভাবে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। প্রথম ধাপে কুতুবছড়ি থেকে সাপছড়ি ইউনিয়ন পর্যন্ত মাওরুম খাল খননের কাজ শুরু করা হয়। সংশ্লিষ্টরা জানান, রাঙামাটি 10 উপজেলায় মোট 18টি খাল খননের প্রস্তাব পাঠানো হয়েছে, যার মোট দৈর্ঘ্য 33 কিলোমিটার। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 8 কোটি 40 লাখ টাকা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন মাটি ভরাট হয়ে অনেক খাল মৃত হয়ে পড়েছিল। বর্ষা এলে পানি উঠে প্লাবিত হতো ফসল জমি, এর ফলে ক্ষতিগ্রস্ত হতো রাস্তাঘাট, ফসলি জমি। তবে পাহাড়ে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এমন উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। এই জায়গাটা ভেরি এফেক্টেড। আমি বিগত বেশ কয়েকবার দেখি এটা ভেরি ভালো উদ্যোগ। এখানকার কিন্তু ফসল সব নষ্ট হয়ে যায়। আমি মনে করি এই খাল উদ্যোগ খাল মাধ্যমে আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ নির্বাচনী অঙ্গীকার হিসাবে আমরা এটা পূরণ করব। কক্সবাজারের কুতুবদিয়ায় ঘূর্ণিঝড়ের সতর্কতা নিয়ে সিপিপি উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরগুলোর সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে স্থানীয় ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এর আয়োজন করে উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। সভায় বক্তারা বলেন, 1991 সালের ঘূর্ণিঝড়ের অসতর্কতা, পর্যাপ্ত সাইক্লোন শেল্টারের ব্যবস্থা না থাকা, তৎক্ষণাৎ জরুরি বার্তা পৌঁছানোর কোনো মাধ্যম না থাকায় হাজারো মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু সময়ের সাথে সবকিছুর পরিবর্তন হয়েছে। বিভিন্ন পর্যায়ে পর্যাপ্ত সাইক্লোন শেল্টার প্রতিষ্ঠিত রয়েছে, কিন্তু সেসব অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। রক্ষণাবেক্ষণের জন্য সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সেই লক্ষ্যে কোস্ট ফাউন্ডেশন ইতিমধ্যে অরক্ষিত ও সংস্কার উপযোগী কুতুবদিয়া ও কক্সবাজারের সদরের খুরু স্কুলে 24টি শেল্টারের কাজ শুরু করেছে বলেও জানান তারা। চট্টগ্রামের রাউজানে 150 জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করেছে দক্ষিণ হিংলা তৈয়বিয়া স্মৃতি সংসদ নামে একটি সংগঠন। রাউজান উপজেলা মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন। নতুন প্রজন্মকে আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের মধ্যে সনদ, প্রাইজ বন্ড ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় সংগঠনের নেতা, সমাজসেবক, শিক্ষক সহ অনেকে উপস্থিত ছিলেন। পরিবর্তনশীল বিশ্বে ধর্ম সাম্যের প্রয়োজনীয়তা ও ধর্মগ্রন্থসমূহে দিক নির্দেশনা শিরোনামে 13তম আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। প্রেস ক্লাব মিলনায়তনে মাইজ ভান্ডারী একাডেমি আয়োজিত সম্মেলনে বক্তারা সমাজে মানবিক সাম্য ও ন্যায় বিচার নিশ্চিত করার তাগিদ দেন। সাম্প্রদায়িকতা, হিংসা, বিদ্বেষ পরিহার করে সম্প্রীতি ও মানব কল্যাণের মর্মবাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। সম্মেলনে সংসদ সদস্য আবু সুফিয়ান, জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের কর্মকর্তা সহ সব ধর্মের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।